কাঠের বোঝাটা যা ভারী, একবার বাসায় পৌঁছাতে পারলেই বাঁচি। ওরে বাবারে, পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে রে। আহ, কি ভারী! হায় হায় রে, কি সর্বনাশ হলো রে! বজ্জাত কালু আমার বাড়িতে ঢুকেছিল। তার মানে আমার ঘরের খাবার আর আসতো নেই। কালু কাক সবার ঘরে খাবার চুরি করে খেয়ে খেয়ে বনের সবাইকে অতিষ্ঠ করে দিল। ধরতে পারলে ওই ব্যাটাকে বোঝাতাম মজা। টুনি রাগে গজগজ করতে করতে ঘরের ভিতরে চলে যায় আর দেখে ঘরের মেঝেতে থালা বাসন সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদিকে কালু কাক উঠতে উঠতে বড্ড ক্লান্ত হয়ে যায়। উফ, বদমাস টুনিটা আর আসার সময় পেল না। খাবারটা মাত্র শেষ করেছি, একটু জল খাওয়ারও সুযোগ দিল না। এখন তো আমার বড্ড জল তৃষ্ণা পেয়েছে। না, জল না খেয়ে আমি আর এক চুলো উঠতে পারবো না। উফ, এখন আমি জল কোথায় পাবো? পেয়ে গেছি, জলের সন্ধান আমি পেয়ে গিয়েছি। হা 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 হা। ইস রে, এইটুকুর জন্য আমি মাছটা ধরতে পারলাম না। এতক্ষণে সব কষ্ট আমার বৃথা গেল। এবার আমি কি খাবো? মাছ ধরতে না পারার আক্ষেপে শিয়ালছানা কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই শিয়ালছানার মা শিয়ালিনী ছানাকে দেখতে পায়। এ কি, আমার ছানা কাঁদছে কেন? কি হয়েছে আমার ছানার? সোনা আমার, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে, তুই কাঁদছিস কেন? মা মা, আমি অনেকক্ষণ থেকে ওত পেতে থেকেও একটা মাছ ধরতে পারিনি। এবার আমি কি খাবো? কাঁদে না সোনা, মাছ ধরতে পারিসনি তো কি হয়েছে? তোকে না খেয়ে থাকতে হবে না, সাহায্যকারী ঘর তো আছে। চল আমরা গিয়ে সাহায্যকারী ঘরের কাছে খাবার চাই। এরপর মা আর ছানা মিলে সাহায্যকারী ঘরের কাছে যায় আর সাহায্যকারী ঘরের কাছে খাবার চাইতেই ঘরের দরজা খুলে যায় আর দুটো মাছ লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে আসে। আর মা আর ছানা মিলে মাছগুলো মজা করে খেতে শুরু করে আর কালু কাক দূর থেকে পুরো ঘটনাটা দেখতে পায়। আরে বাস, এ তো দেখছি পুরোই সিনেমাটিক ঘটনা। ঘরের কাছে খাবার চাইলো, আবার ঘর খাবারও দিয়ে দিল। এই ঘর তো আমার চাই চাই। হা 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 হা। জীবনে অনেক খাবার চুরি করেছি, এবার আমি খাবার দিয়ে ঘরই চুরি করবো। হা 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 হা। হাসতে হাসতে কালু কাক সাহায্যকারী ঘরটা চুরি করার পরিকল্পনা করতে থাকে আর শিয়ালছানা আর তার মা চলে যেতেই কালু কাক উড়তে উড়তে সাহায্যকারী ঘরটার কাছে যায় আর সাহায্যকারী ঘরটাকে চুরি করে নিয়ে যায়। আরে আরে, বান্টি দাদা যে, এত অস্থির হয়ে যাচ্ছ কোথায়? কি হয়েছে বান্টি দাদা? দুদিন হলো মেয়েটা অসুস্থ। একবার ওষুধও নিয়ে গিয়েছিলাম, কিন্তু ঔষধ খাওয়ার পরেও আমার মেয়েটা সুস্থ কিছুতেই হচ্ছে না। সে কি কথা বলছো? কি এমন অসুস্থ হয়েছে তোমার মেয়ে যে অসুখ কমছেই না? মাঝে মাঝে খিঁচুনি দিয়ে জ্বর আসে, আর সেই জ্বরের তাপে মেয়েটা আমার অজ্ঞান হয়ে পড়ে থাকে। এত ঔষধ খাওয়ালাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না, আর আমি ওষুধ কিনতেই যাচ্ছি। বারবার শুধু ওষুধ কিনলেই হবে? তোমার মেয়ের অবস্থা এত খারাপ যদি, তাহলে তুমি এভাবে ঔষধ না কিনে মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। তাতেও যদি কাজ না হয় তাহলে হাসপাতালে ভর্তি করাও। আমি কি থেকে কি করব কিছুই বুঝতে পারছি না রে টোনা। মেয়েটাকে চোখের সামনে এমন অসুস্থ দেখে কি করব না করব ভেবেই পাচ্ছিলাম না। আচ্ছা, তবে আমি এখন বাড়ি ফিরে যাই, তোর বৌদির সাথে কথা বলে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। তাড়াতাড়ি যাও, দেরি করো না যেন। টোনার কথা শুনে বান্টি চলে যায় আর টোনাও নিজের কাজে যাওয়ার জন্য রওনা দেয়। আর পথেই দেখতে পায় কালু কাক একটা ঘরের সামনে আয়েশ করে বসে আছে। আরে টোনা যে, যাচ্ছিস কোথায়? এদিকে আয়, তোর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আয় আয়, এদিকে আয়। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, কালু আবার আমাকে ডাকছে, আবার ঘরের সামনে বসে আছে। ঘরটাই বা কার? আর কালু চোর এই ঘর পেলই বা কোথায়? কাছে গেলে তবেই না জানতে পারবো। কি ব্যাপার টোনা,
তুই কেন জানি আমাকে দেখেই না দেখার ভান করে চলে যাচ্ছিলি? তুই কি আমাকে ইগনোর করতে চাস নাকি? কথা তো সেটা নয়, আসল কথা হলো তুই হঠাৎ ঘর পেলি কোথায়? না মানে ঘর বানালি কবে? আমি তো দেখলাম না। না মানে চোখে পড়েনি তো? অত কিছু জানতে হবে না তোকে, তোকে জাস্ট একটা জাদু দেখাতে এখানে রেখেছি। শোন না, তোর যা ইচ্ছে তুই এই ঘরের কাছে চেয়ে দেখ, সাথে সাথেই পেয়ে যাবি। তাই নাকি? তুই আবার পাখিদের বোকা বানানোর নতুন ব্যবসা শুরু করেছিস নাকি কালু? জানতাম তুই বিশ্বাস করবি না, তবে থাক, তোকে কিছু চাইতে হবে না। আমি যে প্রমাণ করে দিচ্ছি। সাহায্যকারী ঘর, তুমি এক্ষুনি আমাকে একটা গোল্ড কয়েন দাও তো। কালুর কথা শেষ হতে না হতেই সাহায্যকারী ঘরের দরজা খুলে যায় আর একটা গোল্ডের কয়েন গড়িয়ে আসে। আর গোল্ড কয়েনটা দেখে টোনার চোখ ছানা বড়া হয়ে যায়। আর টোনা গোল্ড কয়েনটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। অত দেখিস না, চোখ ঝলসে যাবে, কারণ এটা নকল নয়, আসল সোনা। হা হা হা। আর এই ঘর শুধু গোল্ড কয়েন নয়, সবকিছুই দিতে পারে। হা 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 হা। এ কথা বলেই কালু টোনার হাত থেকে গোল্ডের কয়েনটা ছিনিয়ে নেয়। আর টোনা এমন আজব কাণ্ড দেখে মুহূর্তেই উড়াল দেয়। আর বনের সব পাখিদের বাসায় গিয়ে কালু কাকের সাহায্যকারী ঘরের কথা খুলে বলে। সত্যি বলছো তুমি টোনা দাদা? তবে আমি যাবই কালুর কাছে আর সাহায্যকারী ঘরের কাছে আমার মেয়েকে সুস্থ করার ওষুধ চাইবো, কারণ আমি যে কোনো মূল্যেই চাই আমার মেয়ে সুস্থ হোক। সুখী, একা যেও না, আগে আমার কথাটা শোনো। সুখী, একটা ঘর বানাই নিজের জন্য, একটা ঘর বানাই নিজের জন্য, জানালা দিব, দরজা দিব, বাড়বে ঘরের সৌন্দর্য। একটা ঘর বানাই নিজের জন্য, একটা ঘর বানাই নিজের জন্য। ঘর পরে বানাও কালু দাদা, আগে আমার মেয়েকে সুস্থ করার জন্য ঔষধ দাও। আমার মেয়েটা যে কিছুতেই সুস্থ হচ্ছে না, প্লিজ বলো না তোমার সাহায্যকারী ঘরকে ওষুধ দিতে। বাবা, টোনাকে ডেকে টোপটা দিয়ে বড্ড উপকার হয়েছে দেখছি। এই তো আমার কাছে পাখিরা আসতে শুরু করেছে। যে পাখিরা আমাকে খাবার চুরির জন্য তাড়া করতো, সেই পাখিরাই এখন আমার দ্বারে আসবে, সাহায্যকারীর ঘরের জন্য আমার কাছে অনুরোধ করবে। ভাবতেই আমার আনন্দ লাগছে। তার থেকে বেশি আনন্দ লাগছে এবার আমি সবার কাছে টাকা নিতে পারবো। হা 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 হা। কি হলো কালু দাদা, তুমি এত কি ভাবছো? দিবে না আমার মেয়ের জন্য ঔষধ দিবে না? আমার মেয়ে যে মৃত্যু পথযাত্রী। বুঝলাম তো, আর আমি তোমার মেয়ের জন্য ঔষধও দিব, তবে তার জন্য 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? আমার হাতে যে টাকা পয়সা ছিল সব তো আমার মেয়ের চিকিৎসার জন্য খরচ করেছি। এখন আমি এত টাকা কোথায় পাবো? না পেলে ভিক্ষা করো। নিজের সন্তানকে বাঁচাতে সকলে কি না কি করে। হা 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 হা। যাগে, 10 কথার এক কথা হলো আমি টাকা ছাড়া ঔষধ দিব না। এভাবে কালু কাক অট্ট হাসিতে হাসতে থাকে আর সুখী পায়রা ও বান্টি কবুতর কাঁদতে থাকে। ঠিক তখনই সাহায্যকারী ঘর জাদু বলে হাত মুখ চোখ প্রকট করে আর কালুকে জোরে একটা থাপ্পড় মারে। বদমাশ কালু কাক, এক অসহায় বাবা মা সাহায্যের জন্য সন্তানের প্রাণ বাঁচানোর জন্য কাঁদছে আর তুই হাসছিস? এত বড় পাপিষ্ঠ তুই! তবে ভুলে যাস না, পাপের ঘড়া পূর্ণ হলে সকলকেই শাস্তি পেতে হয়। এবার তুইও শাস্তি পাবি। একেই তো আমাকে চুরি করে এনেছিস, আবার আমার কাছে সাহায্য চাইতে এসেছে বলে টাকা দাবি করছিস। তোরও পাপের ঘড়া পূর্ণ হয়েছে কালু কাক, এবার তুইও শাস্তি পাবি। না না না, আমি কোনো শাস্তি পেতে চাই না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কোনো পাপ করব না, এমনকি তোমাকে ব্যবহার করে কারো কাছে টাকাও দাবি করব না। বরং তোমার সাহায্যের খবর সবার দ্বারে দ্বারে পৌঁছে দিব। আর বিপদে পড়ে অসহায় পাখিরা যেন তোমার সাহায্য লাভ করতে পারে, আমি সেই ব্যবস্থাই করে দিব। তুই নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিতে চাইছিস, এতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তাই তোকে ক্ষমা করে দিচ্ছি। আর তোকে ক্ষমা করে বুঝিয়ে দিলাম, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। অনুতপ্তকারীকে ক্ষমা করে দেওয়া উচিত। সাহায্যকারী ঘরের কথা শুনে কালু কাক খুব খুশি হয়ে যায় আর
এরপর থেকে কালু কাক সাহায্যকারী ঘরের সঙ্গী হয়ে সকলকে সাহায্য করতে থাকে। আপনি আমাকে ডেকেছেন ইগলি ম্যাম? হ্যাঁ টুনি, আমি তোকে ডেকেছি। শুনলাম টোনা মরে যাওয়ার পর তুই তোর মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছিস। হ্যাঁ ম্যাম, যে পরিবারের সংসার চালানোর জন্য ছেলে পাখি নেই, সেই পরিবার যে কিভাবে দিন কাটায় সেটা শুধু তারাই জানে। এদিকে আমিও পড়াশোনা জানি না, তাই কোনো চাকরিও করতে পারছি না। এই তো বুঝতে পেরেছিস, আজ যদি পড়াশোনাটা করতি তাহলে আজ তোকে এত কষ্ট করে সংসার চালাতে হতো না। পড়াশোনাটা থাকলে যে কোনো কাজ ঠিক পেয়ে যেতি। যাই হোক, আমার স্কুলে একজন কাজের মেয়ে লাগবে। তোর এত অভাব দেখে ভাবলাম তোকে এই কাজটা দিব, এতে তুই অল্প কাজে বেশি বেতন পাবি। কি যাবি তো আমার স্কুলে? মাসি, ও মাসি, তোমার স্কুলটা শহরে তাই না? হ্যাঁ রে মা, শহরের সব থেকে বড় স্কুলটা আমাদের। কি মজা, কি মজা! আমি সহজে বড় স্কুল দেখবো। মা, ও মা, তুমি মাসির কথা রাজি হয়ে যাও না মা। এই বনেতে তুমি কোনো কাজ খুঁজে পাচ্ছ না, আর মাসি স্কুলে কাজ করলে আমরা 3 বেলা খেতে পারবো। চলো না মা, চলো না। এরপর টুনি ইগলির স্কুলে যেতে রাজি হয়ে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালবেলা টুনিও তার মেয়ে ইগলির সাথে শহরে চলে আসে আর স্কুল ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে দেয়। এই চাকরানি, আয়, ধীরে ধীরে ঝাড়ু দে। সব ময়লা উড়ে এসে আমার ছেলে শরীরে পড়ছে, সেটা তুই চোখে দেখতে পাচ্ছিস না নাকি? না জানি বাবা, এসব অবুঝ মূর্খ মেয়েকে এত বড় স্কুলে কে কাজ দেয়? চল রে বাবা, তোর ক্লাসের সময় হয়ে গেছে। ওই দিদিটা তো ঠিক কথাই বলেছে, আমি তো সত্যিই পড়াশোনা জানি না। আমি তো একটা মূর্খ পাখি। না না, আমি মূর্খ জন্য এমন কথা শুনছি। আমার মেয়েকে আমি মূর্খ হতে দিব না। আমি কাজ করে আমার মেয়েকে এই বড় স্কুলে পড়াবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি তার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। আরে আরে, এ আমি কি দেখছি? একজন কাজের মাসির মেয়ে কিনা আমাদের নামি দামি স্কুলে ভর্তি হয়েছে। শোনো সবাই, আমাদের বারান্দায় যে মাসিটা ঝাড়ু দিতে দেখলে, সে আর কেউ নয়, সে হচ্ছে এই টুকির মা। টুকির মা কাজের মাসি? টুকির মা কাজের মাসি? টুকির মা কাজের মাসি? এরপর ক্লাসের সবাই মিলে টুকিকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এজন্য টুকির অনেক মন খারাপ হয়ে যায়, আর তাই সে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে যায় আর তার মাকে গিয়ে সব কথা খুলে বলে। আর টুকির সব কথা দূর থেকে ইগলি ম্যাম শুনতে পায়। জীবনে অনেক বড় হতে গেলে পাছে লোকে কিছু বলেছে সেখানে কান দেয়া যাবে না মা। সমস্ত কথা পেছনে ফেলে তোকে লড়াই করে টিকে থাকতে হবে, অনবরত পরিশ্রম করে যেতে হবে। মনে রাখবি, আমাদের মনে শুধু শিক্ষা থাকলে হবে না, আমাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, তবেই শিক্ষার আসল স্বাদ উপভোগ করতে পারবি, বুঝেছিস? হ্যাঁ মাসি, আমি বুঝেছি। আমি আর কখনো আমার বন্ধুদের কথায় কষ্ট পাবো না। আমি ভালোভাবে পড়ালেখা করব, আর তোমার মতো স্বশিক্ষায় শিক্ষিত হব। গুড গার্ল, এখন যা, ক্লাসে ফিরে যা। এরপর টুকি আবারও তার ক্লাসে ফিরে যায়, আর কিছুক্ষণ পরে টিফিন টাইম দিয়ে দেয়। আর টুকি টিফিন খাওয়ার জন্য স্টোর রুমে চলে যায়। আর টুকিকে স্টোর রুমে প্রবেশ করতে দেখে কনক বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। একে স্টোর রুমটা হঠাৎ এত অন্ধকার হয়ে গেল কেন? মা, মা, তুমি কোথায়? আমাকে এখান থেকে বের করো মা, আমার যে খুব ভয় লাগছে। টুকির কান্না শুনে স্টোর রুমের বইয়ের আড়াল থেকে একটা পরীকন্যা বাইরে বেরিয়ে আসে। ভয় পেও না টুকি, আমি আছি তো তোমার সাথে। একে পরি, তুমি এই স্টোর রুমে কি করছো পরি? তোমার ভয় করে না নাকি? পরীরা আবার ভয় পায় নাকি? তাছাড়া এই রুমটা তোমার ক্লাসের বন্ধু বন্ধ করে দিয়েছে, আর এজন্য এই রুমটা এত অন্ধকার দেখাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না টুকি, আমি দুষ্টদের শাস্তি দিতে খুব ভালো পারি। না না, তুমি ওকে শাস্তি দিও না, ও ভুল করে ফেলেছে।
তুমি ওকে মাফ করে দাও আর আমাকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে বন্ধু। এরপর পরিকন্যা জাদু করে দরজা খুলে দেয়। তুমি আমাকে বন্ধু বললে, ঠিক আছে। তুমি তো খুব ভালো পড়ে, আর এখানে আমার ভালো কোনো বন্ধু নেই, তাই তুমি আমার খুব ভালো বন্ধু। এসো বন্ধু, আমরা একসাথে টিফিন খাবো। এরপর টুকি ও পরিকন্যা মিলে একসাথে বসে টিফিন খেতে থাকে। এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, আর টুকি ও পরিকন্যার খাবার খাওয়া শেষ হয়ে যায়, আর তারা দুজনে স্টোর রুম থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে টুকিকে বের হতে দেখে কনক অবাক হয়ে যায়। কি, টুকি দরজাটা খুললো কিভাবে? আমি তো কাউকে দরজার কাছে যেতে দেখিনি। তাহলে ধুর বাবা, এত ভেবে কাজ নেই, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস করতে যাই। এরপর কনক ক্লাসে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এভাবে টুকি যখনই বিপদে পড়ে যায়, তখনই তার পরি বন্ধু তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর তারা ধীরে ধীরে খুব কাছের বন্ধু হয়ে যায়। পরি বন্ধু, ও বন্ধু, আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমার সাথে একটু এসো না পরি বন্ধু। তুমি তো সারাদিন স্টোর রুমে থেকে বই পড়ো, আর তাই তুমি আমার থেকে অনেক ভালো পড়াশোনা করেছো। চলো না পরি বন্ধু, আমাকে পরীক্ষা একটু সাহায্য করতে চলো না। না বন্ধু, এটা তোমার জীবনের পরিশ্রমের পরীক্ষা। তুমি এতদিন কষ্ট করে যা পড়েছো, তাই তোমার পরীক্ষার মাধ্যমে প্রকাশ করতে হবে। যাও বন্ধু, তুমি একাই পরীক্ষা দিতে যাও। আর মনে রাখবে, অন্যের খাতা দেখে লেখাও কিন্তু চুরির মধ্যে পড়ে, আর চুরি করা মহাপাপ। এরপর টুকি একাই পরীক্ষা দিতে চলে যায়, আর পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। কি, টুকি চুরি করে ইগলি ম্যামের বাগান থেকে আম পাড়ছে? দাঁড়া টুকি, এতদিন তো খুব আমাদের বলতি যে কনক চুরি করিস না, চুরি করা মহাপাপ। আজ নিজেই চুরি করছিস? তবে দেখ, আজ তোকে আমি কিভাবে ইগলি ম্যামের কাছ থেকে বকা শুনিয়ে নেই। এ কথা বলে কনক ইগলি ম্যামের বাড়িতে চলে যায়, আর টুকির আম পাড়ার কথা বলে দেয়। আমি টুকিকে আমগুলো পাড়তে বলেছি, আমগুলো গাছেই পচে যাচ্ছে, তাই টুকিকে পাড়তে বললাম। ইগলির কথা শুনে কনক সেখান থেকে চলে যায়। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। বন্ধু, ও পরি বন্ধু, এক্ষুনি গাছ থেকে নেমে এসো। ও দেখো, আমার কনক বন্ধু পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এক্ষুনি ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে। এরপর পরি ও টুকি মিলে কনককে তার বাড়িতে পৌঁছে দেয়। পথ দিয়ে চলতে গেলে দেখে শুনে চলবি তো নাকি? আজ তো শুধু সামান্য একটু ব্যথা পেয়েছিস, এমনও তো হতে পারতো যে তোর খুব বড় একটা ক্ষতি হয়ে গেল, তখন কি হতো বলতো? তুই ঠিক কথাই বলেছিস রে টুকি, সত্যি আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। এখন থেকে আমি তাড়াহুড়ো করে আর পথ চলবো না। আর তোকে অনেক ধন্যবাদ রে টুকি, তুই আমাকে সাহায্য করলি, আর আমি সবসময় তোকে গরিব বলে অবহেলা করে তোর ক্ষতি করার চেষ্টা করতাম। তুই আমাকে ক্ষমা করে দে রে টুকি। বন্ধুত্বের মধ্যে নো সরি আর নো থ্যাংক ইউ, বুঝলে? আর আমি চাই তুইও আমার মতো স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা কর। এমনি এমনি শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। যদি মনের মধ্যে মনুষ্যত্ব আর জ্ঞানবোধটাই না থাকে, তাহলে শিক্ষিত হয়ে কি লাভ বল? ঠিক বলেছিস রে মা, এইটুকু মেয়ে হয়ে তুই আমার চোখ খুলে দিলি। সত্যি আমরা সমাজের চোখে শিক্ষিত ঠিকই, কিন্তু আমাদের মনে মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নেই, যার কারণে আমরা গরিবদেরকে সমাজে সব থেকে নিচু চোখে দেখি। অথচ আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের হয়ে লড়াই করা। তোর মতো সন্তানের জন্ম এই সমাজে সবার ঘরে ঘরে হোক রে মা, তোরাই হবি আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ গো মাসি,
আমরা শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, আর আমাদের মায়েরা হলো সেই শিক্ষিত জাতির মেরুদণ্ড। এরপর টুকি ও পরিকন্যা কনকদের বাড়ি থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুকির স্কুলেও পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, আর সেই ফলাফলে টুকি প্রথম হয়ে যায়। আর তা দেখে টুনি ও ইগলি ম্যাম অনেক খুশি হয়। আমার মেয়েকে আমি কাজ করে পড়িয়েছি, আজ আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। এতে তো তোর খুশি হওয়ার কথা, কিন্তু তোর চোখে জল কেন? ইগলি ম্যাম, এই চোখের জল যে খুশির দিনের জন্য। আজকে যে খুশিতে আমার চোখে পানি চলে এসেছে, আমার যে অনেক আনন্দ লাগছে। মা কেঁদো না, মা কেঁদো না, আমি একদিন তোমার সকল ইচ্ছে আশা পূরণ করব, আর আমি সশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো।